শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের যেহেতু প্রিটেস্টের পরে তোমাদের আমি রিভিশন শুরু করেছি, যে চ্যাপ্টারগুলো প্রিটেস্টের সিলেবাসে ছিল না সেগুলো, যদিও তোমাদের পুরো বই পড়ানো শেষ, তোমাদেরও আশা করি আইডিয়া আছে। তো আমি তারপরও যেগুলো বাদ ছিল, স্কিপ করেছিলাম, সেগুলোই আবার একটু রিভিশন করে এরপরে হচ্ছে যে তোমার টেস্টের জন্য যে সলিউশনগুলো, টেস্ট পেপার, পুরোনো টেস্ট পেপার ধরে ধরে সলিউশনে চলে যাবো। আচ্ছা, আমি আজকে চ্যাপ্টার 7, যেটা অধ্যায় 7 শিল্প বাংলাদেশের, সেটা আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। কারণ হচ্ছে যে এই চ্যাপ্টারটা তোমাদের প্রিটেস্টে ছিল না, বাট এখান থেকে তোমার বোর্ড পরীক্ষাতে প্রশ্ন থাকে, আবার এমসিকিউ প্রশ্নও খুব গুরুত্বপূর্ণ এর জন্য। তা আশা করি তোমরা সাথে আছো আমার সাথে। বাংলাদেশের শিল্পের ক্ষেত্রে এখানে প্রথমে যে ইন্ট্রোডাকশন অংশটা আছে, যে নাফিসের বড় চাচা ছাতক সিমেন্ট কারখানার একজন ইঞ্জিনিয়ার, তো এই উদাহরণটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ বা ওয়ান অ্যান্ড অনলি যে এমসিকিউটা আসে, সেটা হচ্ছে যে সিমেন্ট তৈরির কাঁচামাল কী। সিমেন্ট তৈরির কাঁচামাল হচ্ছে সিমেন্ট তৈরির কাঁচামাল পাথর। এটা মনে রাখবা, এটা একটা খুবই কমন কোশ্চেন, এমসিকিউ প্রশ্ন, তো এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। সিমেন্ট তৈরির কাঁচামাল হচ্ছে পাথর। আর ছাতক সিমেন্ট কারখানায় বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। যদি বলে যে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প কোনটি, এমসিকিউতে যদি আসে, তাহলে লিখবে যে ছাতক সিমেন্ট কারখানা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। তো এই পার্ট থেকে, এই ফার্স্টের অংশটুকু থেকে এটাই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এরপরে আসো শিল্পের প্রকারভেদের ক্ষেত্রে যেটা আছে, যে সাধারণত শিল্প কাকে বলে? শিল্প হচ্ছে উৎপাদনের বাহন, আমরা জানি। আর হচ্ছে যে নর্মালি কাঁচামালকে রূপান্তরিত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করার প্রক্রিয়াটাই হচ্ছে আসলে কি শিল্প। কাঁচামালের শিল্প হচ্ছে তোমার সাধারণত হচ্ছে কি ম্যাটেরিয়ালস, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস, মূলধন, কাঁচামাল, তারপরে হচ্ছে মেশিনারিজ, এগুলো ব্যবহার করে যখন তোমার কি করা হচ্ছে, কাঁচামালকে রূপান্তরিত করে সেটাকে মাধ্যমিক বা চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে শিল্প। যেমন বাংলাদেশে অনেক ধরনের শিল্প আছে, পাট শিল্প, বস্ত্রশিল্প, তারপরে এই যে সিমেন্ট শিল্প, এগুলো সবই হচ্ছে কি শিল্প কারখানার উদাহরণ। আর এখান থেকে আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে, যে জাতীয় শিল্পনীতি কত সালের, বা সর্বশেষ কত সালের শিল্পনীতি অনুযায়ী বাংলাদেশের শিল্প কাজ করছে? তাহলে জাতীয় শিল্পনীতি হচ্ছে 2010 সালের। আর এই 2010 সালের শিল্পনীতি অনুযায়ী শিল্পকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উৎপাদনমূলক শিল্প, আর একটা হচ্ছে সেবামূলক শিল্প। উৎপাদনমূলক শিল্প আর সেবামূলক শিল্প, এই দুই ভাগেই ভাগ করা হয়েছে। উৎপাদনমূলক শিল্প বলতে বোঝাচ্ছে যে পণ্য উৎপাদন করা, প্রক্রিয়াজাত করা, সেগুলোকে সংযোজন, পরবর্তীতে উৎপাদিত পণ্যের পুনঃসামঞ্জস্যকরণ ও প্রক্রিয়াকরণ বিষয়ক সকল প্রকার শিল্প উৎপাদনমুখী শিল্পের অন্তর্গত। তার মানে হচ্ছে এখানে উৎপাদনমুখী শিল্প, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বলা হচ্ছে যেখানে কাঁচামাল বা অন্যান্য উপায় উপকরণের ব্যবহার করে, শ্রম, যন্ত্র, কাঁচামাল এগুলো ব্যবহার করে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্য তৈরি করা হয়। ঠিক আছে, তো সে যেমন উদাহরণ বস্ত্র শিল্প, চিনি শিল্প, পাট ও পাটজাত শিল্প, সার শিল্প, সিমেন্ট শিল্প, এগুলো সবই হচ্ছে কি উৎপাদনমুখী শিল্পের অন্তর্ভুক্ত। তারপরে সেবা শিল্প আছে। সেবা শিল্প বলতে বোঝাচ্ছে বা তোমার যন্ত্রপাতির ব্যবহার করে, স্থায়ী সম্পদের ব্যবহার করে বা মেধা সম্পদ ব্যবহার করে যখন সেবামূলক কর্মকাণ্ডে শিল্প লিপ্ত থাকে, তখন সেটাকে বলা হচ্ছে সেবামূলক শিল্প। যেমন মৎস্য আহরণ করা, এটা কিন্তু সেবামূলক শিল্পের অন্তর্ভুক্ত। এটা নিয়ে কিন্তু তোমরা কনফিউজ হও না, কারণ হচ্ছে যে অনেক সময় এমসিকিউতে আসে যে মৎস্য আহরণ কোন শিল্পের অন্তর্ভুক্ত, তাহলে তোমরা কিন্তু কখনোই উৎপাদনমুখী শিল্পের মধ্যে দেবে না, কারণ এখানে কি কাঁচামাল প্রক্রিয়াজাতকরণ করা হয়, বিষয়টা তা না। মাছ আহরণ করে মাছ বিক্রি করা হয়, সেটা হচ্ছে সেবামূলক শিল্পের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপরে আসো সেবামূলক শিল্পের অন্তর্ভুক্ত। এরপরে উদাহরণস্বরূপ আছে মৎস্য আহরণ, নির্মাণ শিল্প, হাউজিং, অটোমোবাইল সার্ভিসিং, বিনোদন শিল্প, হর্টিকালচার, ফ্লোরিকালচার, ফুল চাষ ও ফুল বাজারজাতকরণ, দুগ্ধ ও পোলট্রি উৎপাদন, বিপণন, হাসপাতাল, ক্লিনিক, পর্যটন সেবা, পরিবহন, যোগাযোগ, এগুলো সব হচ্ছে সেবা শিল্পের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে এরকম প্রশ্ন আসতে পারে যে দুধ উৎপাদন ও বিতরণ এগুলো কোন শিল্পের অন্তর্ভুক্ত? এটা সেবা শিল্পের। অথবা ফ্লোরিকালচার কোন শিল্পের অন্তর্ভুক্ত? হাসপাতাল বা ক্লিনিক, পর্যটন। এই উদাহরণগুলো একটু দেখবে, কারণ এগুলো কিন্তু আসে।
এমসিকিউ হিসেবে। এরপরে এটা তো গেল হচ্ছে তোমার শিল্পনীতি 2010 অনুযায়ী যে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় বা ব্যাপক অর্থে দুই ভাগে ভাগ করা যায়, উৎপাদনমুখী শিল্প আর সেবামূলক শিল্প। এখন বিনিয়োগের মাপকাঠিতে এই উৎপাদনমুখী শিল্প ও সেবা শিল্পকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প আর হচ্ছে বৃহৎ শিল্প। কুটির, মাঝারি, ক্ষুদ্র, বৃহৎ। আচ্ছা, কুটির শিল্প কাকে বলছে? কুটির শিল্প মূলত হচ্ছে পরিবার ভিত্তিক শিল্প, এটা আমরা জানি। আর যেখানে মূলধনের পরিমাণ 5 লক্ষ টাকার নিচে, আর হচ্ছে সদস্য সংখ্যা সর্বোচ্চ 10 জন, 10-এর বেশি না। আর সবাই হচ্ছে মূলত পরিবারের সদস্যরাই অন্তর্ভুক্ত থাকে এবং এই সদস্যরা কি করে, পূর্ণকালীন ও খণ্ডকালীন সময়ের জন্য উৎপাদন বা সেবা কাজে জড়িত থাকে। তাই কুটির শিল্প বলতে সেই শিল্পকেই বোঝাচ্ছে যেখানে পরিবার প্রধান শিল্প বা পরিবার ভিত্তিক শিল্প, যেখানে পরিবারের লোকজন মিলে মূলধন 5 লক্ষ টাকার কম নিয়ে আর হচ্ছে সর্বোচ্চ 10 জন জনবল নিয়ে কাজ করে, সেই শিল্পকে বলা হচ্ছে কুটির শিল্প। এই কুটির শিল্প থেকে আবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে যে পূর্ণকালীন ও খণ্ডকালীন কাজে কারা জড়িত থাকে? পূর্ণকালীন ও খণ্ডকালীন কাজে জড়িত থাকে হচ্ছে কুটির শিল্প। তারপরে বলেছে বাংলাদেশে কুটির শিল্পের উপযুক্ত ক্ষেত্র কি কি। কুটির শিল্প উপযুক্ত ক্ষেত্র বলতে যে কুটির শিল্পে সাধারণত মূলধনের পরিমাণ কম লাগে, জায়গা অল্প লাগে, ব্যক্তিগত নৈপুণ্য কিছু সৃজনশীলতা থাকলে আর সাথে যদি কারিগরি জ্ঞান ও পারিবারিক সহযোগিতা থাকে তাহলে কিন্তু খুব সহজেই কুটির শিল্প গড়ে তোলা যায়। বিভিন্ন ধরনের উদাহরণ আছে কুটির শিল্পের, যেমন পাটজাত শিল্প, বাঁশ ও বেত শিল্প, মৃৎশিল্প, তাঁত ও বস্ত্র শিল্প, খাদ্য সহায়ক শিল্প, হস্তশিল্প, ঝিনুক শিল্প, ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল শিল্প, কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল শিল্প, এগুলো সবই হচ্ছে কুটির শিল্পের উদাহরণ। তোমরা হয়তো বলতে পারো যে মিস ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল শিল্প, তারপর কেমিক্যাল ফার্মাসিউটিক্যালস, এগুলো কেন কুটির শিল্পের ভিতরে যাচ্ছে? এগুলো হচ্ছে ছোট পরিসরে যখন এই ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল, যেমন এই যে দা, কাঁচি, তারপরে কোদাল, এগুলো তৈরি করে, এগুলো দেখবা যে পরিবার ভিত্তিক তৈরি করে, পরিবারের লোকজন মিলে ছোট কারখানা দিয়ে সেখানেই তৈরি করছে। বা রেডিও, টেলিভিশন মেরামত করা, অনেক সময় ছোট পরিসরে ঘরের মধ্যে পরিবারের লোকজন মিলেই কিন্তু একটা ছোট দোকান দিয়ে দিচ্ছে, ওয়েল্ডিং শপ দিয়ে দিচ্ছে বা একটা রিপেয়ারিংয়ের কারখানা দিয়ে দিচ্ছে। কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল কি, যে ঘরে বসেই দেখা যাচ্ছে আগরবাতি, গোলাপ জল, মোমবাতি, আতর, এগুলো তৈরি করছে, বা সোপ, ফিনাইল, এগুলো খুব স্বল্প পরিসরে স্বল্প মূলধন নিয়ে দেখা যাচ্ছে পরিবারের লোকজন মিলেই কাজ করছে। এর জন্য বলা হচ্ছে যে এই ছোটো পরিসরেও কিন্তু এগুলো কুটির শিল্পের মধ্যে পড়ে। আবার এগুলো কিন্তু যখন তুমি অনেক বেশি মূলধন, অনেক বেশি শ্রমিক নিয়ে যখন তুমি এই ধরনের শিল্প স্থাপন করবে, তখন সেগুলো আবার মাঝারি বা বৃহৎ শিল্পর মধ্যে চলে যাবে বা ক্ষুদ্র শিল্পের মধ্যে। এটা মূলত নির্ভর করে যে শিল্প কোন কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত, সেটা আসলে নির্ভর করে মূলত তোমার মূলধনের পরিমাণ আর হচ্ছে শ্রমিকের সংখ্যা দেখে। ক্ষুদ্র শিল্প কি বলছে? ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বলছে যে উৎপাদনমুখী আর সেবামূলক দুই ভাগে, আবার এই ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প আর বৃহৎ শিল্পকে আবার প্রত্যেকটাকেই দুই ভাগ করেছে। একটা হচ্ছে উৎপাদনমুখী আর সেবামূলক। তো উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পে হচ্ছে মূলধন 50 লক্ষ থেকে 10 কোটি টাকা আর শ্রমিকের সংখ্যা হচ্ছে 25 থেকে 99 জন। এই সংখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো ভুলবে না, ঠিক আছে? তাহলে ক্ষুদ্র শিল্প, উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পে হচ্ছে মূলধন হচ্ছে 50 লক্ষ থেকে 10 কোটি আর শ্রমিক হচ্ছে 25 থেকে 99 জন। আর সেবামূলক ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে হচ্ছে মূলধন 5 লক্ষ থেকে 1 কোটি আর শ্রমিকের সংখ্যা হচ্ছে 10 থেকে 25 জন। এই তথ্যগুলো ইম্পর্টেন্ট। তারপরে মাঝারি শিল্পের ক্ষেত্রে আছে যে মাঝারি শিল্প হচ্ছে উৎপাদনমুখী মাঝারি শিল্পে হচ্ছে মূলধন 10 কোটি থেকে 30 কোটি আর শ্রমিকের সংখ্যা হচ্ছে 100 থেকে 250 জন। আর সেবামূলক মাঝারি শিল্পের ক্ষেত্রে হচ্ছে মূলধন 1 কোটি থেকে 15 কোটি আর শ্রমিকের সংখ্যা হচ্ছে 50 থেকে 100 জন। তো তাহলেই আমরা যদি এভাবে ভাগ করি তাহলে আমাদের জন্য মনে রাখা সোজা হবে। চার্ট হিসেবেও তুমি পড়তে পারো, চার্ট করে যদি তুমি এই সংখ্যাগুলো মনে রাখো তাতেও কিন্তু সম্ভব। এরপরে দেখো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপযুক্ত ক্ষেত্র আছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কিছু ক্ষেত্র যেমন আছে যে খাদ্যজাত শিল্প, বস্ত্রশিল্প, পাট ও পাটজাত শিল্প, বন শিল্প, মুদ্রণ ও প্রকাশনা শিল্প, চামড়া ও রাবার শিল্প, ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল শিল্প, কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল, গ্লাস ও সিরামিক, হিমাগার শিল্প। এভাবে একটা আসতে পারে প্রশ্ন যে হিমাগার শিল্প কোন শিল্পের অন্তর্ভুক্ত, তাহলে তোমরা এটা লিখতে পারো ক্ষুদ্র ও মাঝারি শিল্প।
ক্ষুদ্র মাঝারি শিল্পের সমস্যা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সমস্যা হচ্ছে যে আমাদের গতানুগতিক ধ্যান ধারণা, প্রচলিত ধ্যান ধারণা, পর্যাপ্ত কাঁচামালের অভাব, তারপরে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার অভাব, বিদেশি পণ্যের প্রতি আমাদের অতিরিক্ত নির্ভরশীলতা, অনুন্নত পরিবহন ব্যবস্থা, অবকাঠামোগত অসুবিধা, দেশীয় আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে অনেক বাধা, এগুলোই আসলে কি ক্ষুদ্র মাঝারি শিল্পের ক্ষেত্রে সমস্যা। বাংলাদেশের অর্থনীতিতে কুটির ক্ষুদ্র মাঝারি শিল্পের অবদান, এখানে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, তোমরা একটু কার্সারটা খেয়াল করো, এই যে পয়েন্টারটা দেখো, এখানে শতকরা 96% শিল্পই হচ্ছে কুটির ক্ষুদ্র মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে কত ভাগ, দেশের কত ভাগ, শতকরা কত ভাগ হচ্ছে কুটির ক্ষুদ্র মাঝারি শিল্পের আওতাভুক্ত। তো আমরা জানি যে 96%, শতকরা 96% শিল্পই হচ্ছে কুটির ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আওতাভুক্ত। আর কর্মসংস্থানের ক্ষেত্রে এই সকল শিল্প অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ হচ্ছে যে এগুলো শ্রমঘন শিল্প, তাই এখানে দেখা যাচ্ছে যে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হয়। স্বল্প মূলধন, স্থানীয় কাঁচামাল, ব্যক্তিগত নৈপুণ্য, সৃজনশীলতা, পরিবারের সদস্যদের বিশেষ করে মহিলাদের কর্মশক্তি ব্যবহার করে এই জাতীয় শিল্পগুলো আসলে গড়ে ওঠে। এটা মানুষের কর্মসংস্থান হয়, আত্মকর্মসংস্থানে মানুষ উদ্বুদ্ধ হয়, বেকারত্ব দূর হয়, দেশের ইতিহাস ঐতিহ্য এগুলোকে লালন ও বিকাশে সহায়তা করে। কুটির ক্ষুদ্র মাঝারি শিল্পের যে সমস্যাগুলো দূর করার জন্য বা এদের বিকাশের জন্য কি করণীয়, কুটির শিল্প যেহেতু পরিবার ভিত্তিক শিল্প, আর ক্ষুদ্র মাঝারি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিবারের সদস্যরা ছাড়াও বাইরের অনেক শ্রমশক্তির প্রয়োজন হয়। তো এক্ষেত্রে এইখানে এই কুটির শিল্প, মাঝারি, ক্ষুদ্র এগুলোর বিকাশের জন্য আমাদের কিছু করণীয় কাজ আছে, যেমন কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিতকরণ করা, যে যেখানে শিল্পগুলোর যে কাঁচামাল সেগুলো যাতে সরবরাহ অনেক সহজ হয়, প্রাকৃতিক দুর্যোগ বা যোগাযোগ অব্যবস্থার কারণে যাতে কাঁচামালে পেতে অসুবিধা না হয়, এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে। বাজারের নৈকট্য থাকতে হবে, তোমার পণ্য উৎপাদন করে সেটাকে বিক্রি করার জন্য তোমার বাজার দরকার। বাজার বলতে এখানে ভোক্তা বা ক্রেতা বা ভোক্তার সমষ্টিকে বোঝাচ্ছে। আবার কাঁচামালের জন্যও কিন্তু তোমার বাজার কাছাকাছি থাকা জরুরি। কাঁচামাল ক্রয়, তারপর উৎপাদিত সামগ্রী বাজারে বিক্রি করা, এগুলোর জন্য বাজারের নিকটে শিল্প স্থাপন করা গুরুত্বপূর্ণ। এরপর শ্রমিকের পর্যাপ্ত যোগান। ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মূলত শ্রমঘন শিল্প, এইটাও ইম্পর্টেন্ট এমসিকিউ। এই যে আমার পয়েন্টারটা খেয়াল করো, দেখো এখানে বলেছে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মূলত শ্রমঘন শিল্প। এখানে যেহেতু অনেক মানুষের কর্মসংস্থান হয়, তাহলে শ্রমিকের পর্যাপ্ত যোগানও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে পড়ে, যে দক্ষ শ্রমিক, দক্ষ কারিগরি জ্ঞান আছে, পর্যাপ্ত শ্রমিকের সুযোগ থাকতে হবে। পরিবহনের সুযোগ সুবিধা থাকতে হবে, যাতে কাঁচামাল আনা নেওয়া করা অথবা উৎপাদিত পণ্য বাজারে নেওয়ার জন্য যেন রাস্তাঘাট ভালো থাকে, পরিবহন ব্যবস্থা যেন সুষ্ঠু পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে স্থানীয় বৈদেশিক চাহিদার উপর গুরুত্ব আরোপ করতে হবে। তার পুঁজির সহজলভ্য হতে হবে, কারণ হচ্ছে এসব শিল্পের ক্ষেত্রে যারা জড়িত থাকে এখানে সাধারণত পর্যাপ্ত পুঁজির যদি যোগান না দেওয়া যায়, তাহলে কিন্তু আসলে এই শিল্প গড়ে ওঠা খুব কঠিন হয়ে দাঁড়ায়। ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকগুলো যখন অর্থ ঋণ হিসেবে দেয়, সেক্ষেত্রে কিন্তু এটা সহজ হয়। আর সরকারি সুযোগ সুবিধার সহজলভ্যতা, যেহেতু কুটির শিল্প দেশের ঐতিহ্য ও গৌরবের প্রতীক, তাই এখানে সরকার যদি পৃষ্ঠপোষকতা করে, সেক্ষেত্রে কিন্তু দেশের সুনাম বৃদ্ধি পায়। বাইরের পৃথিবীতে মানুষ কিন্তু আমাদের দেশ সম্পর্কে জানতে পারে, বা আমাদের যে ঐতিহ্যগুলোকে সংরক্ষণ করার মাধ্যমে কিন্তু আমরা কী করতে পারি, আমাদের দেশের নাম ছড়িয়ে দিতে পারি। এরপরে আসো, দেখো বৃহৎ শিল্প। বৃহৎ শিল্প বলেছে যে উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে বোঝায় যেখানে মূলধনের পরিমাণ 30 কোটি টাকার বেশি এবং তোমার শ্রমিকের সংখ্যা 250 জনের বেশি, সেটাকে বলা হচ্ছে বৃহৎ শিল্প। আর সেবামূলক বৃহৎ শিল্পের ক্ষেত্রে হচ্ছে যেখানে মূলধনের পরিমাণ 15 কোটি টাকার বেশি এবং হচ্ছে শ্রমিকের সংখ্যা 100 জনের বেশি, সেগুলোকে বলা হচ্ছে সেবামূলক বৃহৎ শিল্প। বৃহৎ শিল্পের উদাহরণ যেমন সার শিল্প, সিমেন্ট শিল্প, কাগজ শিল্প, বিদ্যুৎ উৎপাদন শিল্প, গার্মেন্টস শিল্প, ইস্পাত শিল্প, প্রকৌশল শিল্প, এগুলো সবই হচ্ছে বৃহৎ শিল্পের উদাহরণ। আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে বৃহৎ শিল্পের গুরুত্ব, অবশ্যই বৃহৎ শিল্প গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, প্রচুর মানুষ কাজ করতে পারে, জীবনমান উন্নত হয়, তারপর হচ্ছে প্রচুর মুনাফা অর্জনের সুযোগ থাকে, অর্থনৈতিকভাবে দেশকে শক্তিশালী করতে সাহায্য করে। বৃহৎ শিল্পের মালিকরা কী করতে পারে, সরকারকে নানান ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারে, কর প্রদান করে সরকারকে দেশের উন্নয়নে সাহায্য করতে পারে। তো এগুলো হচ্ছে আর্থসামাজিক প্রেক্ষাপটে বৃহৎ শিল্পের গুরুত্ব।
বাংলাদেশে কিছু সম্ভাবনাময় বৃহৎ শিল্প আছে, দেখো খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, জনশক্তি রপ্তানি, তারপরে জাহাজ নির্মাণ ও পরিবেশসম্মত জাহাজ ভাঙা শিল্প, নবায়নযোগ্য শক্তি, পর্যটন শিল্প, তৈরি পোশাক শিল্প, ভেষজ ঔষধ শিল্প, চামড়াজাত পণ্য, এগুলো সবই হচ্ছে বৃহৎ শিল্পের উদাহরণ। উন্নত অনুন্নত শিল্প এলাকা, দেখা যায় যে আমাদের দেশের সব এলাকায় কিন্তু উন্নত না, আবার সব এলাকায় কিন্তু অনুন্নত না। অনুন্নত এলাকা বলতে বোঝায় যেখানে আর্থসামাজিক অবকাঠামো অনেক দুর্বল, যেমন রাস্তাঘাট ভালো না, অপর্যাপ্ত বিদ্যুৎ গ্যাস সরবরাহ যেখানে, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা খারাপ, কারিগরি জ্ঞান ও দক্ষ শ্রমিকের অভাব যেখানে, মালিক শ্রমিক দ্বন্দ্ব যেখানে। এসবের ক্ষেত্রে হচ্ছে এভাবেই ডিসিশন নেওয়া যায়, বা 2010 সালের শিল্পনীতি অনুযায়ী এভাবে পুরো দেশকে উন্নত জেলা অনুন্নত জেলা হিসেবে ভাগ করেছে। ঢাকা বিভাগের মধ্যে উন্নত জেলা কোনগুলো, অনুন্নত জেলা কোনগুলো, চট্টগ্রাম বিভাগের মধ্যে কি কত উন্নত জেলা কোনগুলো, অনুন্নত কোনগুলো, এই লিস্টটা তোমরা পড়বে, নিজেরা পড়বে, ঠিক আছে? এটা একটু পড়ে রাখবে, অনেক সময় এখান থেকে একটা দুটো কোশ্চেন MCQ দিয়ে দেয়। আচ্ছা, এরপরে দেখো অনুশীলনের প্রশ্ন, যে সর্বশেষ জাতীয় শিল্পনীতি ঘোষিত হয় কত সালে? সর্বশেষ জাতীয় শিল্পনীতি ঘোষিত হয় 2010 সালে। ক্ষুদ্র শিল্প বলতে নিম্নের কোনটিকে বোঝায়? যেখানে হচ্ছে স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন বাবদ 5 লক্ষ থেকে 1 কোটি টাকা, এটা হচ্ছে ক্ষুদ্র শিল্প। এরপরে বলেছে জনাব সাদিফ তার পরিবারের সদস্য নিয়ে মাটি দিয়ে বিভিন্ন ধরনের শোপিস তৈরি করে, দোকানে বিক্রি করে এবং বেশ লাভবান হয়। সাদিফের প্রতিবেশীরাও উৎসাহিত হয়ে ধরনের শিল্প গড়ে তুলেছেন। এখানে সাদিফের শিল্পটি কোন ধরনের? এটা কুটির শিল্প। সাদিফ তার কাজের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখবে, কর্মসংস্থান তৈরি হবে, জীবনযাত্রার মান উন্নয়ন হবে, দেশীয় ঐতিহ্য রক্ষা হবে, হ্যাঁ সবগুলোই। এরপরে দেখো সৃজনশীল প্রশ্ন বলেছে, রাশিক 11 কোটি টাকা ব্যয়ে পাট চাষের জন্য বিখ্যাত ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলার ফুলপুর গ্রামে একটি পাট ও পাটজাত শিল্প স্থাপন করে। তার মানে রাশিক কিন্তু যেখানে পাট খুব জনপ্রিয়, পাটের যেখানে পাট খুব ভালো ফলন হয়, সেখানেই কিন্তু একটা পাটজাত শিল্প কারখানা স্থাপন করেছে। কিন্তু তার বন্ধু রাফি কী করেছে? এই পাটের কারখানা দিয়েছে কোথায় নিয়ে? যেখানে রাজশাহী অঞ্চলে, যেখানে আখ চাষ বেশি হয়। তার মানে সে ভুল জায়গা, সঠিক স্থান নির্বাচন করতে পারেনি। নির্দিষ্ট সময় পরে রাশিক কী করলো? রাফির চেয়ে অনেক বেশি মুনাফা করে, স্বাভাবিকভাবেই করবে, এটা তো জানা কথা। আচ্ছা, ক নম্বরে বলেছে দেখো, ব্যাপক অর্থে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ব্যাপক অর্থে শিল্পকে ভাগ করা হয় 2 ভাগে। সেবা শিল্প বলতে কী বোঝো? এটা বইয়ের মধ্যে পাবে। বিনিয়োগের মাপকাঠিতে রাশিকের ব্যবসায়টি কোন ধরনের? এটা হচ্ছে মাঝারি শিল্প। যেহেতু রাশিকের মূলধন 11 কোটি টাকা, তো প্রথমে লিখবে যে বিনিয়োগের মাপকাঠিতে রাশিকের শিল্পটি মাঝারি শিল্প। এরপরে মাঝারি শিল্পের ইনফরমেশন দিবে, যে মাঝারি শিল্প আমরা জানি কি সেটা দিবে। মাঝারি শিল্পের মূলধন কত, শ্রমিকের সংখ্যা কত, এগুলো দিবে, দিয়ে তারপরে আবার উদ্দীপকের সাথে রিলেট করবে, তারপরে অ্যান্সার লিখবে, ঠিক আছে? এরপরে বলেছে রাশিকের শিল্প প্রতিষ্ঠানটিতে অধিক মুনাফা হওয়ার কারণ বিশ্লেষণ করো। অবশ্যই অধিক মুনাফা হওয়ার কারণ হচ্ছে যে রাশিক সঠিক স্থান নির্বাচন করেছেন, সঠিক পণ্য নির্বাচন করেছেন, এই কারণেই তার অধিক মুনাফা হয়েছে। কারণ হচ্ছে যে প্রথমেই হচ্ছে যে সঠিক পণ্য স্থান নির্বাচন কি করেছেন? কারণ তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর গ্রামকে বেছে নিয়েছেন, যেখানে পাটের উৎপাদন খুব ভালো। আর তিনি সঠিক পণ্য নির্বাচন করেছেন, তিনি স্থান বুঝে পণ্য নির্বাচন করেছেন, কারণ তিনি পাট চাষের জন্য বিখ্যাত বিধায় তিনি কী করেছেন? পাট ও পাটজাত শিল্প স্থাপন করেছেন। তো এই কারণেই হচ্ছে রাশিকের শিল্প প্রতিষ্ঠানটিতে অধিক মুনাফা হয়েছে। এরপরে বলেছে যে কক্সবাজারের জেরিন তাসনিম বিদ্যুতের ক্রমাগত চাহিদার কথা বিবেচনা করে সরকারি অনুমতি নিয়ে সমুদ্র তীরে একটি বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলেন। সমুদ্রের বাতাসকে কাজে লাগিয়ে উইন্ডমিলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। তার এই শিল্পে বিনিয়োগের পরিমাণ 3 কোটি টাকার অধিক। আচ্ছা, বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। কুটির শিল্প বলতে কী বোঝায়? কুটির শিল্প আমরা জানি পরিবার ভিত্তিক শিল্প, যেখানে মূলধন 5 লক্ষ টাকার কম এবং শ্রমিকের সংখ্যা 10 জনের বেশি নয়, তাই তো? তাহলে সেটাকে কুটির শিল্প বলছে। এরপরে জনাব জেরিনের শিল্পটি কোন ধরনের বর্ণনা করে? এটি হচ্ছে সেবামূলক মাঝারি শিল্প। ঠিক স্পেসিফিক এভাবে লিখতে হবে যে জনাব জেরিনের শিল্পটি হচ্ছে সেবামূলক মাঝারি শিল্প, কারণ হচ্ছে বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ সরবরাহ করা সেবামূলক কাজের অন্তর্ভুক্ত, এবং যেহেতু জেরিনের হচ্ছে মূলধনের পরিমাণ 3 কোটি টাকার অধিক, তার মানে এটি সেবামূলক মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। কারণ আমরা জানি সেবামূলক মাঝারি শিল্পে মূলধনের পরিমাণ কত? মূলধনের পরিমাণ হচ্ছে 1 কোটি থেকে 15 কোটি।
এরপরে ঘ নম্বরে বলেছে যে জনাব জেরিন তাসনিমের স্থাপিত শিল্পের মাধ্যমে দেশের অর্থনৈতিক চাকা গতিশীল হবে। অবশ্যই জেরিন তাসনিমের স্থাপিত শিল্পের মাধ্যমে অর্থনৈতিক চাকা গতিশীল হবে, কারণ হচ্ছে জেরিন তাসনিমের মতো ব্যবসায়ীরা শিল্প স্থাপন করে বিধায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়। সুষ্ঠু বিদ্যুৎ সরবরাহের ফলে কলকারখানা ভালো মতো চলে, অফিস আদালত ভালো মতো চলে। যখনই একটা দেশের কলকারখানা, অফিস আদালত ঠিকমতো সব কিছু সুষ্ঠুভাবে বিদ্যুতের কারণে চলতে পারবে, তখন স্বাভাবিকভাবেই সেটা অর্থনৈতিক উন্নয়নেও গতিশীল হবে, উৎপাদন বাড়বে, আয় বাড়বে, মানুষের জীবনযাত্রার মান বাড়বে, কর্মসংস্থানের সৃষ্টি হবে, সরকার পর্যাপ্ত পরিমাণ কর পাবে ব্যবসায়ীদের কাছ থেকে, সেই করের টাকা ব্যবহার করে তারা দেশের উন্নয়নে সাহায্য করবে, সরকার দেশের উন্নয়ন নিশ্চিত করবে। তো এই কারণেই আমরা বলতে পারি যে জেরিন তাসনিমের স্থাপিত শিল্পের মাধ্যমে দেশের অর্থনৈতিক চাকা গতিশীল হবে। তো এই তোমাদের চ্যাপ্টার 7-এর যে বিষয় রিভিশন যেটা ছিল চ্যাপ্টারটার, সেটা আমি শেষ করলাম। তো আজকের এই পর্যন্তই থাক। বাসায় তোমরা আবার একটু চ্যাপ্টারটা রিভাইজ করবে, কারণ রিভাইজ করাটা জরুরি এই কারণে যে ওখানে যেহেতু ইনফরমেশন আছে অনেক, সেগুলো মনে রাখতে হবে। তো ভালো থেকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার আমার কথা হবে।